এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব পূর্ববর্তী যে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ যে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগের পূর্ববর্তী পরীক্ষায় কি প্রশ্ন এসেছে সেই সংক্রান্ত ভিডিও। ঠিক আছে, এই ক্লাসে তোমাদের এই টোটাল যে কোশ্চেন সেটা আছে 150টা প্রশ্ন আছে। আমি এই ভিডিওতে 50টা আলোচনা করব, পরের নেক্সট ভিডিওতে 50টা, তারপরের ভিডিওতে 50টা, অর্থাৎ 50টা করে এই ক্লাসটা যাতে এই প্রশ্নটা করাবো। ঠিক আছে, যাতে সহজেই তোমাদের দেখতে সুবিধা হয় আর আমারও করাতে সুবিধা হয়। 50টা প্রশ্ন এই ভিডিওতে করাবো। ঠিক আছে, আগের বছরগুলোতে শিক্ষক নিয়োগের যে পরীক্ষায় প্রশ্ন এসছে সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর বলা সহ প্লাস আলোচনাও করা হবে এই ভিডিওতে। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের আমি বলেছি সম্পূর্ণ ক্লাস নেব আমি, সিলেবাস ভিত্তিক সেটা ক্লাস আমি নিচ্ছি। তোমরা যারা এখনো দেখোনি ক্লাসগুলো দেখতে পারো, আমার প্লে লিস্টে সাজানো আছে, আর ডেসক্রিপশন লিঙ্কেও আমি প্লে লিস্ট দিয়ে দেব। ঠিক আছে, বেশ। আজকে আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে 1 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক উল্লেখ করো। এখানে আমাদের মনে রাখতে হবে সঠিক হবে অপশন সি। অপশন সি হবে সঠিক। তার কারণ কি, এখানে কি দিয়েছে, এইখানে দিয়েছে নমনীয় মণ্ডল, গুরুমণ্ডল, নমনীয় কেন্দ্রমণ্ডল, কঠিন কেন্দ্রমণ্ডল, অর্থাৎ এই অপশনে ভূ অভ্যন্তরের গঠনের কতগুলো অপশন দিয়েছে। সবার উপরে এই অপশনগুলোর মধ্যে সবার উপরে যদি ধরা হয় নমনীয় মণ্ডল, মানে এখানে বোঝাচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার, তারপরে আছে গুরুমণ্ডল, তারপর আছে নমনীয় কেন্দ্রমণ্ডল, তারপরে আছে কঠিন কেন্দ্রমণ্ডল। তাছাড়া বাদ বাকি কোনোটা এখানে সঠিক হবে না। কারণ এইখানে দেখো যে নমনীয় কেন্দ্রমণ্ডল দিয়েছে, তারপরে গুরুমণ্ডল দিয়েছে, কঠিন কেন্দ্রমণ্ডল দিয়েছে। প্রথমেই কঠিন কেন্দ্রমণ্ডল আসে না, প্রথমে নমনীয় কেন্দ্রমণ্ডল আসে, তাই ডি অপশনটা হবে না। ঠিক আছে, এখানে দিয়েছে প্রথমে নমনীয় কেন্দ্রমণ্ডল, আসে না এটা। প্রথমে আমাদের ভূ অভ্যন্তরের গঠন সম্পর্কে আমরা পড়ে নিয়েছি, প্রথমেই কেন্দ্রমণ্ডল আসে না। ঠিক আছে, এরপর আছে নমনীয় মণ্ডল, তারপর কঠিন কেন্দ্রমণ্ডল, এইটাও হবে না। তাই উত্তর এই অপশন অনুযায়ী সি এরটা হবে। প্রথমে নমনীয় মণ্ডল অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারকে ধরতে হবে, তারপর আছে গুরুমণ্ডল আছে, তারপর আছে নমনীয় কেন্দ্রমণ্ডল, তারপরে কঠিন কেন্দ্রমণ্ডল। ঠিক আছে, এরপরে 2 নম্বর প্রশ্ন দিয়েছে নিম্নোক্ত কোন শিলাটি আগ্নেয় শিলার মধ্যে সবচেয়ে বেশি সাধারণ শ্রেণীভুক্ত। উত্তর হবে ব্যাসাল্ট। ব্যাসাল্টটা হবে সাধারণ শ্রেণীভুক্ত। এই বাদ বাকিগুলো আমাদের আগ্নেয় শিলা, কিন্তু সেগুলো সাধারণ শ্রেণীভুক্ত নয়। নিচে উল্লেখিত কোনটি রূপান্তরিত শিলা নয়। এখানে মনে রাখবে রূপান্তরিত শিলা নয় কোনটি। নিস একটা রূপান্তরিত শিলা, কোয়ার্জাইট একটা হলো খনিজ। ঠিক আছে, সিস্টা একটা রূপান্তরিত শিলা, তাই এখানে কংগ্লোমেরেট হবে একটা রূপান্তরিত শিলা। আমরা আগের ক্লাসে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি যে শিলার শ্রেণীবিভাগ করেছিলাম, তাই যারা ক্লাস দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখো। আমি প্রত্যেকটা শিলার রূপান্তরিত রূপ এবং কি করে রূপান্তরিত হয়, কি ধরনের রূপান্তরিত হয় সব বিশেষ করে আলোচনা করে দিয়েছি, তাই তোমরা দেখতে পারো। এখানে যেটা কংগ্লোমেরেট, এটা একটা পাললিক শিলা। ঠিক আছে, এটা একটা পাললিক শিলা। এটা কি করে তৈরি হয়, এটা হলো কি সংঘাত শিলা। সংঘাত শিলা মানে বোঝায় কি, বহুদিন ধরে প্রাচীন শিলা চূর্ণ বিচূর্ণর ফলে জমাট বেঁধে এটা তৈরি হয়, যেটাকে কি বলা হয় তাহলে পাললিক শিলা। এটা কি ধরনের পাললিক শিলা, এটা হলো সংঘাত পাললিক শিলা। সংঘাতকে ইংরেজিতে বলা হয় ক্লাস্টিক রক। ঠিক আছে, অর্থাৎ কংগ্লোমেরেট একটি ক্লাস্টিক রক, সংঘাত শিলা, যেটা পাললিক শিলা। ঠিক আছে, বেশ। এরপরে যে নিস, এই নিস হলো একটা রূপান্তরিত শিলা। কার রূপান্তরিত রূপ, হলো গ্রানাইটের রূপান্তরিত রূপ, গ্রানাইট। ঠিক আছে, গ্রানাইট থেকে নিস হয়। তারপরে দিয়েছে কোয়ার্জাইট। কোয়ার্জাইট কার রূপান্তরিত রূপ, কোয়ার্জাইট হলো রূপান্তরিত রূপ হলো বেলে পাথরের। ঠিক আছে, সিস্ট কার রূপান্তরিত রূপ, মনে রাখবে প্রথমে শেল রূপান্তরিত হয়ে স্লেট হয়, তারপরে হয় ফিলাইট, তারপরে হয় সিস্ট। আমি তোমাদের ক্লাসে করিয়েছি, তোমরা দেখতে পারো। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি শেল থেকে রূপান্তরিত হয় কি চাপে, মনে রাখবে চাপে রূপান্তরিত হলো কি স্লেট। একটু ভালো করে লিখছি, দাঁড়াও।
প্রথমে হবে সেল, সেল থেকে রূপান্তরিত হয় চাপে স্লেট, তারপরে স্লেট চাপে রূপান্তরিত হয় ফিলাইট, ঠিক আছে, তারপর ফিলাইট চাপে রূপান্তরিত হয় সিস্ট, ঠিক আছে। এরপর আছে কোয়ারজাইট, কোয়ারজাইট একটা হলো খনিজ উপাদান, কোয়ারজাইট একটা কি খনিজ, তাই এটা কখনোই রূপান্তরিত শিলা নয়। এই কোয়ারজাইট দিয়ে আমাদের গ্রানাইট ও ব্যাসাল্ট শিলা তৈরি হয়। বেশ, বোঝা গেল। এরপরে 4 নম্বরে জীবন ও সম্পদের পক্ষে সর্বাপেক্ষা হানিকর তরঙ্গটি কি? আমি আজকেই ভূমিকম্পের চ্যাপ্টার পড়েছি, সেখানে তরঙ্গের প্রকার এবং তরঙ্গ সম্পর্কে আলোচনা করেছি, তাই যারা আজকের ক্লাসটা দেখেছো আমার, তারা সবাই বলতে পারবে যে জীবন ও সম্পদের পক্ষে সর্বাপেক্ষা হানিকারক হলো পৃষ্ঠ তরঙ্গ, ঠিক আছে। পৃষ্ঠ তরঙ্গকে এল তরঙ্গ বলা হয়। এই এল তরঙ্গের দুটো রূপ, একটা হলো র্যালে তরঙ্গ, যেটা পি তরঙ্গের মতো, পি তরঙ্গ শব্দ তরঙ্গের ন্যায় প্রবাহিত হয়, আর একটা হলো লাভ তরঙ্গ, সেটা এস তরঙ্গের মতো, ঠিক আছে। এই পি তরঙ্গকে প্রাথমিক তরঙ্গ বলা হয়, কারণ ভূকম্পের কেন্দ্রে প্রথমে পৌঁছায়, ঠিক আছে। আর পি তরঙ্গকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়, লঙ্গিটিউডিনাল ওয়েভ, বোঝা গেছে। আর তির্যক তরঙ্গ হলো এস তরঙ্গ, তির্যক তরঙ্গ কি এস তরঙ্গ, ঠিক আছে। বেশ, এরপরে 5 নম্বর প্রশ্ন আমাদের আছে, যে কারণটির ফলে পর্বতের ভাঁজের সৃষ্টি হয় তা হলো কি? সংনমন শক্তি। সংনমন শক্তি মানে কি? এরকম একটা শিলাস্তর ছিল, এই শিলাস্তরে যদি দুপাশ থেকে চাপ দেওয়া হয়, গৃহজনী আলোড়নের জন্য বিশেষ করে হয়, তখন এটা কি হয়ে যাবে? এরকম একটা ভাঁজ তৈরি হয়ে যাবে, এটা একটা ভাঁজ তৈরি হয়ে যাবে, এটাকে বলা হয় ভাঁজ বা সংনমন শক্তি, ঠিক আছে। এই সংনমন শক্তির জন্য এটা কি হয়ে গেল? ভাঁজ হয়ে গেল, বোঝা গেছে। আর একটা এখানে কথা বলি, যে এই পি তরঙ্গ বা এস তরঙ্গ ক্ষয়ক্ষতি করে না কেন? কারণ এগুলো পৃথিবীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত হয়, তাই তেমন ক্ষয়ক্ষতি করে না। সব থেকে ক্ষয়ক্ষতি বেশি করে কি? এল তরঙ্গ, যেটা ভূপৃষ্ঠের উপরে দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। এই এল তরঙ্গ ভূপৃষ্ঠের পদার্থগুলোকে তুলে আছাড় মারে, আবার সামনের দিকে এগিয়ে যায় এরকম করে। আর পি তরঙ্গ কেমন করে যাবে? পি তরঙ্গ পদার্থ ক্রমশ সংকুচিত হবে, আবার প্রসারিত হবে, যেমন করে স্প্রিং টানলে হয়। আর এস তরঙ্গ এরকম করে উপর নিচে ওঠানামা করে যাবে, ঠিক আছে। যারা আমার আজকে ভূমিকম্প চ্যাপ্টারটা পড়েছো বা ভিডিওটা দেখেছো, তারা অবশ্যই উত্তর করতে পেরেছো। বেশ, এরপরে আগ্নেয়শিলা সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? এখানে আগ্নেয়শিলা ফসিল যুক্ত নয়, এটা তো ঠিকই বলেছে, আগ্নেয়শিলা সম্পর্কে সঠিকই কথা বলেছে, কারণ উত্তর বলেছে সঠিক নয় কোনটা। আগ্নেয়শিলা সিলিকেট খনিজ দ্বারা গঠিত, অবশ্যই ঠিক। তারপরে বলেছে আগ্নেয়শিলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ, এইটা আগ্নেয়শিলা সম্পর্কে ভুল তথ্য দিয়েছে, কারণ আগ্নেয়শিলা কি প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ নয়, ঠিক আছে। কারণ আগ্নেয়শিলা যা জীবাশ্ম ছিল সেগুলো সব পুড়ে ছাই হয়ে যায়। তারপর ডি বলছে আগ্নেয়শিলা ধাতব খনিজে সমৃদ্ধ, এটাও ঠিক, ঠিক আছে। তাই আগ্নেয়শিলা সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? আমাদের উত্তর হবে কি সি। কোনটি আগ্নেয়গিরির সঙ্গে সংযুক্ত নয়? এখানে মনে রাখবে, জ্বালামুখ যেখান থেকে অগ্নুৎপাত হয় সেটাকে বলা হয় জ্বালামুখ। এই যে এটা যদি অগ্নুৎপাতের কেন্দ্র হয়, ঠিক আছে, এই যে যেখান থেকে অগ্নুৎপাত হচ্ছে সেটাকে বলা হয় জ্বালামুখ, ঠিক আছে, সেটাকে বলা হয় জ্বালামুখ। আর এই যে এই অংশটা যখন সরার মতো হয়ে যাবে, আগ্নেয়গিরির অংশটা, এই যে আগ্নেয়গিরির মুখের অংশটা যখন সরার মতো হয়ে যাবে, এই যে এই অংশটা সরার মতো হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় কি? ক্যালডেরা। এটা কি? ক্যালডেরা, ঠিক আছে, এটা ক্যালডেরা। বেশ, আর এর তাহলে এইখানে এটাও হবে না, আগ্নেয়গিরির সঙ্গে সংযুক্ত নয়, এটা সংযুক্ত হবে, ঠিক আছে। আর আছে কি? এর্গ। এর্গ কি? এর্গটা উত্তর হবে। এর্গ হলো মরুভূমিতে তৈরি হয়, বায়ুর ক্ষয়কার্যের ফলে বালি উড়ে এসে একটা ফ্ল্যাট সমভূমি তৈরি হয়, যেটাকে বলা হয় কি? এর্গ, ঠিক আছে। ERG মনে রাখবে, ERG বা এর্গ, ঠিক আছে। পিউমিসও অগ্নুৎপাতের সঙ্গে যুক্ত। যারা অগ্নুৎপাতের চ্যাপ্টারটা দেখনি আমার,
তারা গিয়ে দেখতে পারো। ঠিক আছে, এই পিউমিস হলো একটা পাইরোক্লাস জাতীয় পদার্থ। ঠিক আছে, বেশ। পিউমিস কি একটা পাইরোক্লাস জাতীয় পদার্থ, আমি অগ্নুৎপাতে আলোচনা করেছি, তাই এই সবকটাই অগ্নুৎপাতের সঙ্গে যুক্ত, শুধুমাত্র একটা যুক্ত নয়। 8 নম্বর, আগ্নেয়গিরির মুখটিকে কি বলা হয়? উত্তর হবে জ্বালামুখ। আগ্নেয়গিরির মুখটিকে বলা হয় জ্বালামুখ। এখানে নল কোনটাকে বলা হয়? এই যে যেখান দিয়ে লাভা উপরের দিকে উঠছে, এটা কি আগ্নেয়গিরির নল। ঠিক আছে, আগ্নেয়গিরির নল। আর যেখান থেকে ম্যাগমা বেরোচ্ছে, এই যে এটা ম্যাগমা বেরোচ্ছে এই অংশটা থেকে, এটা ম্যাগমা প্রকোষ্ঠ বা ম্যাগমা চেম্বার বলা হয়। তবে উত্তর কি হবে? জ্বালামুখ। আগ্নেয়গিরির মুখটিকে কি বলা হয়? জ্বালামুখ। 9 নম্বর প্রশ্ন আমাদের বলেছে নিচে উল্লেখিত কোনটি ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ? ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ কোনটা? এখানে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয় বলেছে, মনে রাখতে হবে বাজাদা। বাজাদা হলো ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়। বাজাদা হলো মরুভূমিতে বায়ু এবং জলাধারার মিলিত কার্যের ফলে সঞ্চয়জাত ভূমিরূপ। মনে রাখবে, এটা সঞ্চয়জাত ভূমিরূপ। জল প্লাস বায়ু একত্রে মরুভূমিতে তৈরি করে মৃদু ঢালু সমভূমি তৈরি করে। আমি তোমাদের মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো যখন পড়াবো তখন বলবো। একটু মোটামুটি এঁকে দিচ্ছে, একবার দেখে নাও। এটা মরুভূমিতে একটা প্রোফাইল আমি আঁকছি, দেখো যে এটা হলো ইনসেলবার্জের শেষ অংশ। ঠিক আছে, ইনসেলবার্জের শেষ অংশ এটা। এবার ইনসেলবার্জের পাদদেশে, ইনসেলবার্জের একদম পাদদেশে যখন কোনো নদী প্রবাহিত হয়ে পলিবালি ভরাট করবে পর্বতের পাদদেশে, এই ইনসেলবার্জের পাদদেশে যখন ভরাট করবে তখন এটাকে কি বলা হবে? তখন এটাকে বলা হবে পেডিমেন্ট। পেডিমেন্ট কি হবে? ইনসেলবার্জের পাদদেশে তৈরি হবে, এরকম করে পাদদেশে তৈরি হবে। ঠিক আছে, ঠিক পেডিমেন্টের নিচের অংশে এটা যখন বড় করে আঁকা হবে, এরকম করে আঁকা হবে, তখন তোমাদের আরো ভালো করে দেখাবো পরবর্তীকালে। তাহলে এই অংশটা পর্বতের একদম, অর্থাৎ ইনসেলবার্জের একদম পাদদেশে তৈরি হলো, এটাকে বলা হয় কি? পেডিমেন্ট। পর্বতের পাদদেশে এই যে মৃদু ঢালু সমভূমি তৈরি করলো, এটাকে বলা হয় পেডিমেন্ট। ঠিক আছে, পেডিমেন্ট। আর ঠিক এর তলদেশে এই যে এই জায়গাটা পলিবালি ভরাট করে একদম ঢালু সমভূমি তৈরি করবে, যেটাকে বলা হয় বাজাদা। ঠিক আছে, এখানে তৈরি হবে বাজাদা। আর এর একদম নিচে এইখানে জল জমে তৈরি করবে কি? এইখানে জল জমে এটা তৈরি করবে প্লায়া হ্রদ। তাহলে এই যে এটা, এই যে নীল সবুজ কালারের, এটা হলো প্লায়া হ্রদ। ঠিক আছে, আর হলুদ কালারের অংশটা হলো বাজাদা, আর নীল কালারের অংশটা কি? নীল কালারের অংশটা হলো পেডিমেন্ট। তাই পেডিমেন্ট। ঠিক আছে, তাই এখানে মরুভূমিতে জল ও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তিনটে তোমাদের বললাম। আর একটা ভূমিরূপ হয় শুষ্ক উপত্যকা। মরুভূমিতে জল এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কটা বললাম? একটা বললাম পেডিমেন্ট, 2 নম্বর বললাম বাজাদা, আর 3 নম্বর বললাম প্লায়া হ্রদ। প্লায়া হ্রদ হলো একটা লবণাক্ত হ্রদ। আর 4 নম্বর হলো ওয়াদি। ঠিক আছে, ওয়াদি হলো নদী। মরুভূমিতে শুষ্ক নদী উপত্যকাকে বলা হয় কি? ওয়াদি। বোঝা গেছে? বেশ। এরপরে আছে 10 নম্বর প্রশ্ন, শুষ্ক ফাঁক এই শব্দ কোন কাজের সঙ্গে জড়িত? এখানে মনে রাখবে নদীর কাজের সঙ্গে জড়িত। নদীর কাজের সঙ্গে জড়িত কেন বলছি? দেখো যে এটা হলো প্রথম একটা নদীর অববাহিকা বা অঞ্চলে, এইটা একটা নদী, এইখান দিয়ে একটা নদী যাচ্ছে। ঠিক আছে, এটা 1 নম্বর নদী, আর এটা হলো 2 নম্বর নদী। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার এই 2 নম্বর নদীটা কি করলো? ধীরে ধীরে মস্তক ক্ষয় করতে করতে, জুম করছি, এই 2 নম্বর নদীটা মস্তক ক্ষয় করতে করতে
মস্তক ক্ষয় করতে করতে এর সঙ্গে জয়েন হয়ে গেল। ঠিক আছে, জয়েন হয়ে যাওয়ার কারণে এইখান দিয়ে আর নদীর জল প্রবাহিত হচ্ছে না, এইখান দিয়ে নদীর জল প্রবাহিত আর হচ্ছে না। এইখান দিয়ে একটা শুষ্ক, যেখান দিয়ে নদী প্রবাহিত হতো সেরকম একটা ফাঁকা জায়গা রয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা ফাঁকা রয়ে গেল। এই যে ফাঁকা অংশটা, এই যে ফাঁকা রয়ে গেল অংশটা, এটাকেই বলা হয় কি শুষ্ক ফাঁক। ঠিক আছে, নদীটা এখন কোন দিক দিয়ে বয়ে যাচ্ছে? নদীটা এখন এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, নদীটা এখন কোন দিক দিয়ে বয়ে যাচ্ছে? এই দিক দিয়ে বয়ে যাচ্ছে, তাই এই অংশটা নদীর কি, এই অংশটা নদীর শুষ্ক ফাঁক। ঠিক আছে, শুষ্ক ফাঁক, বা এইখানে বলা হয় ইংরেজিতে উইন্ড গ্যাপ। তাই এটা কিসের কাজের সঙ্গে যুক্ত হবে? নদীর কাজের সঙ্গে যুক্ত হবে। বেশ, এরপরে 11 প্রশ্ন বলছে, নিচে উল্লেখিত কোনটি ক্ষয় সাধনকারী শক্তি নয়? ক্ষয় করে না কোনটি? অবশ্যই মনে রাখবে আবহ বিকার। আবহ বিকার ক্ষয় করে না। আবহ বিকার কি করে? আবহ বিকার শিলা, একটা জায়গায় শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেইখানেই ফেলে রেখে দেয়। এইখানে চূর্ণ বিচূর্ণ হলে সেইখানেই ফেলে দেয়। ফেলে দেয় মানে সেখানে পড়ে থাকে। এটা একটা কি আবহ বিকার, একটা স্থৈতিক প্রক্রিয়া। একটা নির্দিষ্ট জায়গায় চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো ছড়িয়ে রেখে দেয়। এই যে চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো একসঙ্গে মাটির ওপরে কি তৈরি করলো? রেগোলিথ। এই রেগোলিথ থেকে পরবর্তীকালে মৃত্তিকা তৈরি হয়। তাই এখানে ভৌমজলও ক্ষয় করে, সমুদ্র তরঙ্গ ক্ষয় করে, বায়ুও ক্ষয় করে। তবে বোঝা গেল নিচের উল্লেখিত কোনটি ক্ষয় সাধনকারী শক্তি নয়? এটা উত্তর হবে আবহ বিকার। ঠিক আছে, বায়ু ক্ষয় করে, ভৌমজলও ক্ষয় করে, সমুদ্র তরঙ্গ ক্ষয় করে, তাই এর উত্তর হবে কি আবহ বিকার। এরপরে 12 নম্বর প্রশ্ন বলছে, নদী বিধৌত সমভূমি কোন প্রাকৃতিক শক্তির কাজের সঙ্গে, নদী বিধৌত নয়, বহিবিধৌত সমভূমি কোন প্রাকৃতিক শক্তির কাজের সঙ্গে জড়িত? এখানে বহিবিধৌত সমভূমি হয় হিমাবাহের পাদদেশে, পর্বত বেষ্টিত হিমাবাহের পাদদেশে বহিবিধৌত সমভূমি তৈরি হয়, তাই এটা উত্তর হবে কি হিমবাহ। ঠিক আছে, হিমবাহ জলাধারা এবং মিলিত কার্যের ফলে সৃষ্ট একটা ভূমিরূপ হলো বহিবিধৌত সমভূমি। জলাধারা প্লাস হিমবাহ। ঠিক আছে, এটা একটা বহিবিধৌত সমভূমি, সেটা জলাধারা প্লাস হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এটা তৈরি হয়। আর কি কি ভূমি রূপ তৈরি হয় হিমবাহ জলাধারা মিলিত কার্যের ফলে? আমি বলছি, শুনে নাও। একটা হবে বহিবিধৌত সমভূমি, 2 নম্বর হয় ড্রামলিন, যাকে বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপও বলা হয়। 2 নম্বর হলো কেম। 3 নম্বর হলো এসকার। 4 নম্বর হলো কেটেল হ্রদ। আমি পরপর একটা সম্পর্কে বলছি, ডিমের ঝুড়ির ন্যায় ভূমিরূপ। ঠিক আছে, কেম হলো ত্রিকোণাকার ভূমিরূপ, আর এসকার হলো শৈলশিরার ন্যায় ভূমিরূপ। ঠিক আছে, বহিবিধৌত সমভূমির পর্বতের পাদদেশে যে শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি হয় তাকে এসকার বলে। আর কেটেল হলো বরফ গলা জল জমে এরকম হ্রদ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কেটেল। কেটেল হ্রদের তলদেশে যদি পলিবালি জমা হয় তখন সেটাকে বলা হয় কি ভার্ভ। আর কেটেল হ্রদে পলিবালি জমে যদি এরকম উঁচু অংশ তৈরি হয়ে যায় হ্রদের অংশে, সেটাকে বলা হয় নব। বোঝা গেল? কেটেল হ্রদের তলদেশে পলিবালি জমলে তাকে বলা হয় ভার্ভ। এই দুটো শব্দ মনে রাখবে, ভার্ভ আর আরেকটা কি নব। আমি যখন ভূমিরূপগুলো করাবো এগুলো আরো বিস্তার বিবরণ দেব তোমাদের। এরপরে আছে 13 নম্বর প্রশ্ন, ইনসেলবার্জ শব্দটি কোন প্রাকৃতির সঙ্গে জড়িত? মনে রাখবে বায়ুর কাজের সঙ্গে জড়িত হলো ইনসেলবার্জ। ইনসেলবার্জ হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে পেডিপ্লেনের ওপরে, পেডিপ্লেন, বায়ুর ক্ষয়কার্যের ফলে পেডিপ্লেন, পয়েকার ডয়েসি, পেডিপ্লেন। পেডিপ্লেন মানে কি বোঝায়? সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমির ওপরে যে কঠিন টিলাবিশিষ্ট ভূমিরূপ দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় কি ইনসেলবার্জ। এটা কোন ক্ষয়কার্যের ফলে তৈরি হয়? বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দেখা যায়। এটা কখন দেখা যায়? মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটা দেখা যায়। এটার আরেকটা শব্দর মানে কি
যে দ্বীপশৈল, দ্বীপশৈল, ঠিক আছে, এস প্যাসার্জ এর প্রথম নামকরণ করে। 14, নিম্নোক্তি কোনটি সবচেয়ে বিস্ফোরক আগ্নেয়গিরি? এটা হবে পিলিধরন হলো বিস্ফোরক আগ্নেয়গিরি। এটাকে নুয়ে আর্দেন্তিউ বলা হয়, এটাকে নুয়ে আর্দেন্তিও বলা হয়। আমি এই ভলকানিজম অর্থাৎ আগ্নেয়গিরি এবং অগ্নুৎপাত সম্পর্কে ক্লাস করিয়েছি, প্রায় 2 ঘন্টার ক্লাস, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা আছে। স্তম্ভলিকে বলা হয় ভূমধ্যসাগরে আলোক স্তম্ভ, ঠিক আছে। আর হাওয়াই ধরনে কি তৈরি হয়? পিলির চুল, ঠিক আছে, পিলির চুল অর্থাৎ চুলের মতো পাকিয়ে পাকিয়ে লাভাগুলো ছড়িয়ে যায়, কারণ এই লাভাটা অনেকটা পাতলা লাভা। পাতলা লাভা বলতে বোঝায় কি এখানে কি আছে? সিলিকার পরিমাণ কম আছে, সিলিকা কম আছে, তাই এই হাওয়াই ধরন লাভাতে পিলির চুল, ঠিক আছে, চুলের মতো পাকিয়ে পাকিয়ে সামনের দিকে পড়ে, বোঝা গেছে। আর স্তম্ভলিকে বলা হয় কি আলোক স্তম্ভ, কোথাকার? ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ। বেশ। 15, নিম্নোক্ত কোন কারণের ফলে নদীগ্রাসটি সংঘটিত হয়? উত্তর হবে নিম্নক্ষয় এবং মস্তকক্ষয়। নদীগ্রাসের এই যে ছবি আমি আঁকলাম, দেখো এইখানে ছবি এঁকেছিলাম যে নদীটা প্রথমে কোথা দিয়ে যেত? এই বরাবর যেত, ঠিক আছে, কিন্তু এইখানে কি হয়ে গেল? এই যে এই নদীটা, এই যে 2 নম্বর নদীটা এরকম ছিল আগে, এবার নদীটা কি হয়ে গেল? এই দিকে ক্ষয় করতে করতে এখানের সঙ্গে যখন জয়েন হয়ে গেল, তখন এই নদীটার জলটা টোটালটা কোন দিক দিয়ে চলে গেল? এই যে এই জায়গা দিয়ে চলে গেল, টোটাল জলটা এই দিক দিয়ে চলে গেল। তাই এটাকেই বলা হয় কি নদীর মস্তকক্ষয়ের জন্য হলো, ঠিক আছে। নদী প্রথমে কতখানি ছিল? নদী এইখানে ছিল, কিন্তু এটা ক্ষয় করতে করতে সামনের দিকে এগিয়ে গেল, তাই এটাকে বলা হয় কি নদীর মস্তকক্ষয়। আর নদীর মস্তকক্ষয়ের ফলে কি হয়? নদীর গ্রাস হয়। এই যে এই অংশটা আগে এইখান দিয়ে যেত, এখন কোথা দিয়ে যাচ্ছে? এখন এইখান দিয়ে যাচ্ছে। বেশ, তাহলে নদী নিম্নক্ষয় এবং মস্তকক্ষয় দ্বারাই নদীগ্রাস হয়। ফিওর্ড বলতে কি বোঝায়? ফিওর্ড বলতে বোঝায় নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় কি ফিওর্ড। নিমজ্জিত হিমবাহ উপত্যকাকে বলা হয় ফিওর্ড। নরওয়ে এবং সুইডেনকে ফিওর্ডের দেশ বলা হয়। স্পেসিফিক্যালি নরওয়েকে ফিওর্ডের দেশ, নরওয়ে হলো ফিওর্ডের দেশ, নরওয়ে হলো ফিওর্ডের দেশ। আর সুইডেন হলো ফিয়ার্ড, ফিয়ার্ড মানে একটু ছোট, ঠিক আছে। বেশ। 17, নিচের কোন নদীটি পূর্ববর্তী নদী? পূর্ববর্তী নদী বলতে কি বোঝায়? যে নদী, ধরে নাও এইখান দিয়ে একটা ভূমিভাগ ছিল, এটা একটা ভূমিভাগ ছিল, এই ভূমিভাগটার উপর দিয়ে একটা নদী যেত, কিন্তু ভূতাত্ত্বিক যুগে এই নদীর এই অংশটা কি হয়ে গেছে? উত্থান হয়ে গেছে, নদীর এই অংশটা উত্থান হয়ে গেছে। তবে নদী যেতে পারবে সামনের দিকে? যেতে পারবে। নদীর উত্থান তো আর একদিনে হয়নি, নদীর উত্থান ধীরে ধীরে হয়েছে। নদীর এখান থেকে উত্থান হয়ে গেছে, নদী উত্থান হয়ে এরকম উঁচু হয়ে গিয়েছে, উঁচু হয়ে গিয়েছে, ঠিক আছে, উঁচু হয়ে গেছে। তখন নদীটা কি করবে? নদীটা আরো এই যে এই বরাবর নদী যেহেতু উঁচু হয়ে গেছে, নদীটা আরো নিম্নক্ষয় করে সামনের দিকে এগিয়ে যাবে, কোনো রকম বাধা সে মানবে না। নিম্নক্ষয় কেমন করে করবে? এই যে নদী যাচ্ছিল এই বরাবর যাচ্ছে, যদি নিম্নক্ষয় হয় তখন নদীটা এই জায়গাটা কি তৈরি করবে? একটা গভীর গিরিখাত তৈরি করবে, অর্থাৎ এই জায়গাটা নদীর এই জায়গাটা বড় একটা গিরিখাত তৈরি করবে, ঠিক আছে। এটাকে বলা হয় কি পূর্ববর্তী নদী। অর্থাৎ ভূ উত্থানের সঙ্গে নদী যদি ক্ষয় করে সামনের দিকে এগিয়ে চলে, তখন সেটাকে বলা হয় কি পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদীর উদাহরণ সবকটাই হবে সিন্ধু ও কালী ও শতুদ্র, এই কটা নদীতে গভীর গিরিখাত তৈরি হয়েছে, ঠিক আছে, গভীর গিরিখাত তৈরি হয়েছে। আর গোমতী নদী পূর্ববর্তী নদী নয়, বোঝা গেছে। এটা পূর্ববর্তী নদী বলতে বোঝায় যে নদী ভূ উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তার গতিপথ বজায় রাখবে, বোঝা গেছে।
বেশ, এই জায়গাটা উঁচু ছিল না, কিন্তু উঁচু ছিল হয়ে গেল ভূত্থানের জন্য। এই জায়গায় ভূত্থান হলো, কিন্তু নদী তার গতিপথ ক্ষয় করে সামনের দিকে ক্ষয় করে, এই যে এরকম বাধা এসছিল, এরকম বাধা এসছিল, নদী এখানে ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। ঠিক আছে, ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে নদীর পাটের অংশটা। বেশ, নদী যেখান দিয়ে যেত সেই জায়গাটা ভূমিভাগটা ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেছে। ভূত্থানের সঙ্গে সঙ্গে নদী ক্ষয় করে সামনের দিকে এগিয়ে গেলেই তাকে বলা হবে কি, পূর্ববর্তী নদী। আমি নদীর শ্রেণীবিভাগ যখন পড়াবো তখন আবার বলবো। বেশ, উপাদানের সঞ্চয়ের ফলে ভূপৃষ্ঠের সাধারণ গঠনকে কি বলা হয়? উত্তর হবে অ্যাগ্রেডেশন। উত্তর কি হবে? অ্যাগ্রেডেশন। অর্থাৎ এখানে কি হয়, যে ভূমিভাগের কোনো পদার্থ জমতে জমতে যখন উঁচু হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় অ্যাগ্রেডেশন। টেকনিক্যাল ভাষায় এটা বলা হয়। বেশ, এরপরে আর নগ্নিভবন বলতে কি বোঝায়? নিচের যে আদিশিলা আছে সেটা যখন উন্মুক্ত হয়ে যাবে তখন সেটাকে কি বলা হয়? নগ্নিভবন। বোঝা গেছে? নিচের শিলাটা, এই যে এই অংশটা ছিল এরকম, এর নিচে এরকম একটা ভূমিভাগ ছিল, ঠিক আছে, এরকম শিলাস্তর ছিল। এবার এই শিলাস্তরের এই অংশটা এরকম করে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এরকম করে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, তখন কি হবে? এই যে এই অংশটা বাইরে বেরিয়ে এলো। আরো যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন আরো নিচে নামবে, তখন এরকম করে ক্ষয় পেয়ে নিচে নেমে গেছে, আর কালো অংশটা এখানে কি হয়েছে? ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এসছে। এটাকে বলা হয় কি? নগ্নি ভবন। বেশ, 19-এর প্রশ্নের উত্তর কি বলছে? প্রশ্নটা কি, যে স্তরগুলি গুটেনবার্গ বিযুক্ত দ্বারা বিভক্ত সেগুলি কি? সেগুলো হবে, মনে রাখবে, গুটেনবার্গ বিযুক্তি আছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এইটাকে আমি আর এক্সপ্লানেশন করলাম না, কারণ এই সংক্রান্ত আমি দুটো প্লাস একটা মক টেস্টও নিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে। 20, যে সকল অঞ্চলে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়, একই সময় ভূমিকম্প অনুভূত হয় যদি সময় বলে, মনে রাখবে যে হোমোসিসমাল। হোমোসিসমাল হলো সময়ের সঙ্গে জড়িত, অর্থাৎ যে জায়গায় একই সময়, অর্থাৎ 8টার সময় ভূমিকম্প হলো কোন একটা প্লেসে, এ প্লেসে, বি প্লেসেও যদি 8টার সময়, সকাল 8টার সময় ভূমিকম্প অনুভূত হয়, এই এ আর বি যে রেখা দ্বারা যুক্ত হবে তখন সেটাকে বলা হয় কি? হোমোসিসমাল লাইন। আর আইসোসিসমাল মানে কি বোঝায়? যে ভূমিকম্পের যে তীব্রতা, যে ম্যাগনিটিউড, সেইটা, ভূমিকম্পের তীব্রতা বা ম্যাগনিটিউড সেইটা যখন দুটো স্থানের মধ্যে সমান হবে, দেখা গেল যে এ স্থানে যতটা রিক্টার স্কেলে ছিল 4, বি স্থানেও রিক্টার স্কেলে ছিল 4, তাহলে এ স্থানকে যুক্ত করছে, বি স্থানকে যুক্ত করছে যে রেখা দ্বারা, সেটাকে বলা হয় কি? আইসোসিসমাল। তাই এখানে যেহেতু সময় দিয়ে বলেছে, তাই এটা উত্তর কি হবে? হোমোসিসমাল লাইন। ঠিক আছে, আমি আলোচনা করেছি এই সংক্রান্ত, ভূমিকম্প সংক্রান্ত প্রায় 1.5 ঘন্টার উপরে ক্লাস নিয়েছি, তোমরা আমার প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। 21 নম্বর প্রশ্ন, যে নদীটির উপরের অংশে নদী গ্রাস হয়েছে তাকে বলা হয় কি? এখানে মনে রাখবে, যে নদীটির উপরে নদী গ্রাস হয়েছে তাকে বলা হয় কি? মস্তক কর্তিত বা বি হেডেড স্ট্রিম। এটা উত্তর হবে বি হেডেড স্ট্রিম। ঠিক আছে। শুষ্ক ফাঁক আমরা আলোচনা করেছি একটু আগেই, নদী গ্রাস বাঁকও বলা হয়েছে। ঠিক আছে, তাই এটা উত্তর হবে কি? বি হেডেড স্ট্রিম। 22, বায়ুমণ্ডলের যে স্তরটিতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তাকে কি বলা হয়? বায়ুমণ্ডলের যে স্তরটিতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারকে বলা হয় কি? আয়নোস্ফিয়ারকে বলা হয় আরেকটা উত্তর, আরেকটা এর নাম আছে, বলো দেখি। আয়নোস্ফিয়ারের আরেকটা নাম কি হবে? আরেকটা নাম হলো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার হবে। ঠিক আছে, এখানে বেতার তরঙ্গ ফিরে আসে, এখানেই আমাদের মেরুপ্রভা দেখা যায়, আলফা বিটা গামা শোষণ করে সূর্যের, তাই এটা দিনের বেলায় অনেকটা প্রসারিত হয়, রাত্রিবেলা সংকুচিত হয়। এইখানেই গ্যাসগুলো কেমন অবস্থায় থাকে? আয়নিত অবস্থায় থাকে। ঠিক আছে। হোমোস্ফিয়ার বলতে বোঝায় বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি সমান অনুপাতে আছে, এটা ভূপৃষ্ঠ থেকে 80 কিমির মধ্যে আছে। স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ ওজোন স্তর আছে, ওজোন স্তর এখানে আছে। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, ওজোনোস্ফিয়ার তো জানোই। 23, সৌরশক্তি আগত রশ্মিকে বিভিন্ন পদার্থ যে পদ্ধতির মাধ্যমে ধারণ করে রাখে সেটিকে কি বলা হয়? উত্তর হবে শোষণ।
শোষণ পদ্ধতিতে সূর্য থেকে আগত রশ্মি শোষণ করে রাখে আমাদের ভূপৃষ্ঠ। বেশ। 24 রুদ্ধতাপ পরিবর্তন প্রক্রিয়ার কারণ কি? রুদ্ধতাপ পরিবর্তন প্রক্রিয়ার কারণ হলো, মনে রাখবে, যে বায়ুর সংকোচন ও প্রসারণ। বায়ুর সংকোচন ও প্রসারণ হলে কি হয়? রুদ্ধতাপ পরিবর্তন প্রক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ। আমাদের যখন মেঘ তৈরি হয় তখন এই পদ্ধতিতে বায়ু কি হয়? শীতল হয়। ঠিক আছে, একটা বেলুনকে যদি ভূপৃষ্ঠ থেকে ছেড়ে দেওয়া হয়, এরকম একটা ছোট্ট বেলুন এই ভূপৃষ্ঠের এই 0 কিমিতে যদি থাকে আর 5 কিমিতে যদি ওপরে উঠে যায়, তাহলে এই বেলুনটাকে চাপ দিচ্ছে একটা নির্দিষ্ট বায়ু। যখন ওপরে উঠবে এই বেলুনটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে, কারণ চাপ কমে গেছে, বায়ুর চাপ ওপরে কমে গেছে, তাই বেলুনটা ফুলে গেছে। মানে কি? বায়ু প্রসারণ হয়েছে। প্রসারণ হয়েছে, যার জন্য কি হয়েছে? তাপ কমে গেছে। বোঝা গেছে? বায়ুর প্রসারণ হলে বায়ু তাপ কমে যাবে, বায়ু শীতলীকরণ হবে। তাই আমাদের যখন ঘনীভবন হয়, অর্থাৎ মেঘ তৈরি হয়, বায়ু প্রসারণের জন্য কি হবে? ঠান্ডা হয়ে যাবে, বায়ু শীতলীকরণ হবে। বোঝা গেছে? আর বায়ু যদি নিচের দিকে নামে তাহলে কি হবে? সংকোচন হবে, দিয়ে গরম বাড়বে, অর্থাৎ উষ্ণতা বায়ুর বাড়বে। বেশ, আমি যখন জলবায়ু চ্যাপ্টার পড়াবো তখন আলোচনা করব। 25 নম্বরের প্রশ্ন আমাদের কি বলছে? যে প্রতিফলনের হার সর্বাধিক কোন স্থানে বেশি? প্রতিফলন মানে কি? মনে রাখবে যে অ্যালবেডোর পরিমাণ সব থেকে বেশি কোথায় হয়? প্রতিফলনের হার বা অ্যালবেডোর হার সব থেকে বেশি হবে, মনে রাখবে, মহাদেশীয় হিমাবাহে। ঠিক আছে, মহাদেশীয় হিমাবাহে প্রতিফলনের হার বেশি হবে। তারপরে সমুদ্রের জলেও প্রতিফলন হয়, তারপরে মরুভূমিতেও প্রতিফলন হয়। বেশ, এরপরে 26 নিচের কোনটি বায়ুমণ্ডলের পরিচলন অঞ্চল রূপে পরিচিত? বায়ুমণ্ডল পরিচলন অঞ্চল রূপে পরিচিত, মনে রাখবে, ট্রপোস্ফিয়ারে বায়ু কি হয়? উপর থেকে, এটা যদি ট্রপোস্ফিয়ার হয়, ট্রপোস্ফিয়ারের উঁচু অংশ থেকে শীতল বায়ু এইভাবে নামতে থাকে, আর ভূপৃষ্ঠ থেকে উষ্ণ বায়ু কি হয়? ওপরে ওঠে। এইভাবে উষ্ণ বায়ু ওপরে ওঠে আর শীতল বায়ু নিচের দিকে নামে। যে চক্রাকার সম্পন্ন হচ্ছে এটাকে বলা হয় পরিচলন প্রক্রিয়া। ঠিক আছে। বেশ, 27 প্রশ্ন জেট প্রবাহ সম্পর্কে কোন উক্তিটি সঠিক? জেট প্রবাহ সম্পর্কিত সঠিক উক্তিটি হবে সি, এটি বক্রাকারে প্রবাহিত হয়। জেট বায়ু আবিষ্কার হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এরকম সর্পিল আকারে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার দিয়ে এটা প্রবাহিত হয়। ভারতে দুটো জেট বায়ু প্রবাহ প্রভাবিত করে ভারতের জলবায়ুকে। একটা উত্তর পশ্চিমা জেট, যেটা আমাদের ভারতের শীতকালীন জলবায়ুকে প্রভাবিত করে, অর্থাৎ প্রচণ্ড শীত পড়বে কিনা সেটা নির্ধারিত হয় কি? পশ্চিমা জেটের জন্য। ভারতের শীতে, মনে রাখবে, শীতে পশ্চিমা জেট, আর বর্ষাতে পূবালি জেট। পূবালি জেট যদি ভালো করে আসে তবে ভারতে বৃষ্টি ভালো হয়, আর পশ্চিমা জেট যদি ভালো করে আসে ভারতে পশ্চিমা ঝঞ্ঝা, ঠিক আছে, ভালো করে হবে। বেশ, 28 প্রশ্ন নিম্নলিখিত কোনটি তাপমাত্রার অনুভূমিক বন্টনকে প্রভাবিত করে না? তাপমাত্রার অনুভূমিক বন্টনকে প্রভাবিত করে না, এটা হলো গর্জনশীল চল্লিশা হবে উত্তর। গর্জনশীল চল্লিশা, কারণ গর্জনশীল চল্লিশা হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয়। এখানে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু এতটা তীব্র আকারে প্রবাহিত হয় যে সশব্দে জোরে প্রবাহিত হয়, এটাকে বলা হয় ওর জন্য কি? রোয়ারিং ফর্টিস। ঠিক আছে। আর 50 ডিগ্রিকে বলা হয় আমাদের ফিউরিয়াস ফিফটিস। ঠিক আছে। আর 60 ডিগ্রিকে কি বলা হয়? তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা রোয়ারিং 60s। ঠিক আছে, তীক্ষ্ণ চিৎকারকারী 60কে বলা হয় কি? ফিউরিয়াস 50s হলো 50 ডিগ্রিকে বলা হয়, ঠিক আছে, প্রচন্ড সশব্দে প্রবাহিত হয় বলে। গর্জনশীল চল্লিশা বলা হয় 40 ডিগ্রিকে, আর 60 ডিগ্রিকে বলা হয় স্ক্রিমিং 60s। ঠিক আছে, স্ক্রিমিং 60s, তীক্ষ্ণ চিৎকারকারী 60। বোঝা গেছে? তাই এই তিনটে অক্ষাংশ মনে রাখবে, 50 ডিগ্রি ফিউরিয়াস 50s,
ক্রোধত্ব 50 বলা হয় বাংলায়, আর 60 ডিগ্রিকে বলা হয় স্ক্রিমিং 60s, তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয়, 40 ডিগ্রিকে বলা হয় রোয়ারিং 40s, আর বাংলায় বলা হয় গর্জনশীল 40। বেশ, 29 প্রশ্ন বলছে ক্রান্তীয় ঘূর্ণবাতের সম্পর্কে সঠিক উত্তরটি বাছাই করো। ক্রান্তীয় ঘূর্ণবাত বায়ু বিষম সত্ত্ব বিশিষ্ট হবে না, অর্থাৎ বিষম সত্ত্ব বায়ু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গে জড়িত। ক্রান্তীয় ঘূর্ণবাত বায়ু প্রাচীরের সঙ্গে যুক্ত, এটাও হবে না, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সঙ্গে যুক্ত। তারপরে বলেছে সি, কোরিওলিস বলের কারণে ক্রান্তীয় ঘূর্ণবাতের ঘূর্ণন বেগে সৃষ্টি হয়, এটা ঠিক হবে। এটা কোরিওলিস বলের কারণে ক্রান্তীয় ঘূর্ণবাত কি হয়, ঘূর্ণন বেগে সৃষ্টি হয়, এটা ঠিক হবে। বেশ, আর পড়লাম না। 30, নিম্নলিখিত কোনটি বৃষ্টিছায়া অঞ্চলের সঙ্গে জড়িত? মনে রাখবে শৈলক্ষেপ বৃষ্টিপাত যখন হবে তখন আমাদের বৃষ্টিছায়া অঞ্চল বলা হবে। এই যে এটা যদি পর্বত হয়, এই পর্বতের যে অংশ দিয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠবে সেই অংশে বৃষ্টিপাত হবে, তাই এটাকে বলা হয় উইন্ড ওয়ার্ড। উইন্ড ওয়ার্ড বাংলায় বলা হয় প্রতিবাত ঢাল। বাংলায় কি? প্রতিবাত। আর এইখানে বায়ু উপরে উঠে বৃষ্টি ঘটাবে, আর এখান দিয়ে বায়ু যখন নিচের দিকে নামবে বায়ু কি হবে, সংকুচিত হয়ে গরম হয়ে যায়, তাই জলীয় বাষ্প আর ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়, ঘনীভবন হয় না। কিন্তু এখান দিয়ে যখন উপরে উঠছে উইন্ড ওয়ার্ডে তখন শীতলীকরণ হচ্ছে বায়ু এবং মেঘ সৃষ্টিতে সাহায্য করছে। কিন্তু অপর পার্শ্বে যেটাকে বলা হয় লি ওয়ার্ড, লি ওয়ার্ড, ঠিক আছে, এটাকে বলা হয় অনুবাত ঢাল, যেখানে বায়ু নিচের দিকে নামে সেই কারণে বায়ু সংকুচিত হয়ে গরম হয়ে যায়, বৃষ্টি হয় না। ভারতের একটা বৃষ্টিছায়া অঞ্চল তোমাদের যদি দেখাই, আমি আঁকছি, দেখো যে এটা ভারতের দক্ষিণ অংশ, ঠিক আছে, ভারতের দক্ষিণ অংশের এখানে আছে আমাদের পশ্চিমঘাট পর্বত, এর ঠিক এই জায়গাটা আছে মুম্বাই, মুম্বাইয়ে এম দিলাম, আর ঠিক এই পাশে আছে পুনে, পুনেতে পি দিলাম। এই মুম্বাইয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পুনেতে বৃষ্টিপাত ঘটায় না, তাই পুনে একটা বৃষ্টিছায়া অঞ্চল। আর একটা বৃষ্টিছায়া অঞ্চল আমি আঁকছি ভারতের পূর্ব দিকের, দেখো দেখতে পাবে, বুঝতে পারবে দেখে, ম্যাপে করে যদি পড়া হয় খুব সহজে মনে থাকে, ঠিক আছে। এই যে ভারতের পূর্ব অংশ আমি আঁকলাম, এই পূর্ব অংশের এইখানে, এখানে আছে গারো, খাসি, জয়ন্তিয়া, এই তিনটে পর্বত, এই তিনটে পর্বতের এই জায়গায় আছে মৌসিনরাম চেরাপুঞ্জি এম, ঠিক আছে। আর ঠিক অপর পার্শ্বে আছে আমাদের শিলং, এই শিলংয়ে এস দিয়ে ডিনোট করলাম শিলং। এই শিলং একটা কি বৃষ্টিছায়া অঞ্চল, তার কারণ কি, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর দিয়ে প্রবাহিত হয় তখন এই গারো, খাসি, জয়ন্তিয়া পর্বতের প্রতিবাদ ঢালে বাধা পেয়ে অর্থাৎ মৌসিনরামে সারা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, ঠিক আছে, সারা পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম। মৌসিনরাম প্রায় 1100 সেমি বৃষ্টিপাত হয় সারা বছরে মৌসিনরামে, আর শিলংয়ে হয় মাত্র 300 সেমি। তাই শিলং আমাদের জন্য একটা কি বৃষ্টিছায়া অঞ্চল, যেটা গারো, খাসি, জয়ন্তিয়ার কোন দিকে আছে, উত্তর পার্টে আছে। বেশ, এরপর আছে 31 প্রশ্ন, কি বলছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডলের স্তরগুলির সঠিক ক্রমগুলি সাজাও। বায়ুমণ্ডলের সঠিক স্তর যদি বলি, সবার প্রথমে আছে আমাদের ট্রপোস্ফিয়ার, তারপর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, তারপর আছে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারকে বলা হয় কি থার্মোস্ফিয়ারও বলা হয়। ট্রপোস্ফিয়ারকে আমাদের ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ার মনে রাখবে সারা পৃথিবীতে সমানভাবে কিন্তু উচ্চতা নেই। আমি এখানে দেখাচ্ছি ট্রপোস্ফিয়ারে কি হয়, ট্রপোস্ফিয়ারে সারা পৃথিবীতে সমানভাবে উচ্চতা নেই। এটা যদি 0 ডিগ্রি ধরি, বড় করে দেখাচ্ছি, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি দক্ষিণ। এবার সূর্য
এই নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এইখানে কনভেকশনাল প্রসেস অর্থাৎ পরিচলন পদ্ধতিতে বায়ু অনেকটা উঁচু পর্যন্ত ওপরে উঠে যায়, অনেকটা উঁচু পর্যন্ত ওপরে উঠে যায় বায়ু। সেই কারণে ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে প্রায় অনেকটা বেশি, ঠিক আছে, কিন্তু মেরু অঞ্চলে অতটা উপরে উঠতে পারে না বায়ু পরিচালন পদ্ধতিতে, তাই মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কম। যেমন এইরকম করে যদি একটা আমি প্রোফাইল আঁকি, এইরকম করে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কি হবে, কমতে থাকবে। তাই এই জায়গায় নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি, মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলের উচ্চতা ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি, ঠিক আছে। নিরক্ষীয় অঞ্চলে মোটামুটি প্রায় উষ্ণতা কম, ঠিক আছে, উষ্ণতা কম, মাইনাস মোটামুটি 52 ডিগ্রি থেকে 53 ডিগ্রি বা 50 ডিগ্রি ধরা যেতে পারে। আর মেরু অঞ্চলে প্রায় 80 কিমি, মাইনাস 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে। এই বিষয়টা মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। তাহলে এখানে কি চলছে, এখানে বায়ুর পরিচলন স্রোত চলছে বেশি নিরক্ষীয় অঞ্চলে, তাই বায়ু জলীয়বাষ্প নিয়ে অনেকটা উপরে উঠে গেল, তাই ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি, যত মেরুর দিকে যাব কমতে থাকবে, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে, তাই কনসেপচুয়ালি তোমরা বুঝে নাও বিষয়টা, ঠিক আছে। আমি যখন ক্লাস করাবো তখন আরেকবার বলবো। বেশ, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে আমরা জানি, স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, ওজোন স্তর আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি আছে, ওজোন স্তর আছে, ওজোন আছে। মেসোস্ফিয়ারে কি হয়, মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর -93 ডিগ্রি, এখানে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। আর আয়নোস্ফিয়ার হলো আমাদের বেতার তরঙ্গ ফিরিয়ে দেয়। 90 ইস্ট শৈলশিরা কোথায় আছে, 90 ইস্ট শৈলশিরা আছে ভারত মহাসাগরে আছে। তাই তোমাদের এই প্রশ্নগুলো করলে তোমরা বুঝতে পারবে পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। বেশ, 33 প্রশ্ন, স্থলভাগের সঙ্গে সংযুক্ত মহাসাগরের অগভীর অংশকে কি বলা হয়, মহীসোপান। উত্তর হবে মহীসোপান, ঠিক আছে। মহীসোপান বলতে কি বোঝায়, আমি একটা ছবি আঁকছি, দেখো যে এটা উপকূল ভাগ, এটা হলো উপকূল অংশ, উপকূল অংশ থেকে ধীরে ধীরে যখন ঢালটা নেমে যাচ্ছে এটাকে বলা হয় মহীসোপান, আর হঠাৎ করে যখন ঢাল বেড়ে যাবে তখন সেটাকে বলা হয় মহীঢাল। তারপরে আছে মহীজাগান, তারপরে আছে এরকম বিভিন্ন ধরনের শৈলশিরা, ঠিক আছে। তাই মহাদেশের সঙ্গে জড়িত যে অংশটা সেটা হবে কি, সেটা হবে মহীসোপান, ঠিক আছে। এটা মোটামুটি 200 মিটার গভীর, 200 মিটার গভীর। আর মহীঢাল কোনটা, মহীঢালকে কি বলা হয়, মহীঢাল কি হবে, হঠাৎ করে ঢাল বেড়ে যাবে। বেশ, 34 আইসোহেলাইন্স দ্বারা নিচের কোনটি দেখানো হয়। আইসোহেলিন মানে বলতে চাইছে একটা সম রেখা, সমান রেখা, আইসোলাইন। এটা হবে, উত্তর হবে সমুদ্রের লবণতার বন্টন দেখানোর জন্য আইসোহেলিন ব্যবহার করা হয়। 35 উন্মুক্ত সমুদ্রে লবণতার পার্থক্য সাধারণভাবে কি বলা হবে, বেশি বলা হবে, ঠিক আছে। এখানে তেমন আর কিছু নেই। 36 পেজ প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বার্ষিক হার কত, 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম হবে, ঠিক আছে। এখানে অনেকটা কনফিউশন হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিতে পারে, কিন্তু মোটামুটি আমরা বলতে পারি 2 ডিগ্রি থেকে কম, ঠিক আছে। সাধারণভাবে বলা যেতে পারে 4 থেকে 2 ডিগ্রির মধ্যে ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের গড় বার্ষিক উষ্ণতা বলতে পারি আমরা, ঠিক আছে। বেশ, আর্চিপিলাগো কথাটি বলতে বোঝায় কি, অনেক কটা দ্বীপ যখন পরপর অবস্থান করবে সমুদ্রে তখন সেটাকে বলা হয় কি, আর্চিপিলাগো। যেমন ইন্দোনেশিয়া, জাভা, এই দ্বীপপুঞ্জগুলো একটা আর্চিপিলাগো বলা যেতে পারে। 38 চিলি ও পেরু উপকূলে শীতল স্রোতকে কি বলা হয়, উত্তর হবে হামবোল্ট স্রোত। আমি দক্ষিণ আমেরিকা আমি আঁকছি, এই দক্ষিণ আমেরিকার মধ্যে দিয়ে এই স্রোতটা যায়, দেখতে থাকো যে দক্ষিণ আমেরিকার কোথা দিয়ে এই স্রোতটা যাচ্ছে। এটা দক্ষিণ আমেরিকা হয়ে গেল আমাদের, দক্ষিণ আমেরিকা, ঠিক আছে। এই দক্ষিণ আমেরিকার কোথা দিয়ে যাবে, এই যে এইখান দিয়ে একটা স্রোত যায় যেটার নাম হলো ফকল্যান্ড স্রোত, ঠিক আছে। ফকল্যান্ড স্রোত এইখান দিয়ে যাচ্ছে, এই বরাবর ফকল্যান্ড স্রোত যাচ্ছে, এটা শীতল স্রোত। আর হাম্বল স্রোত যায় দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে, ঠিক আছে। হাম্বল স্রোতও যায়, আবার পেরু স্রোতও যায়, এখান দিয়ে পেরু স্রোতও যায়, একটা হাম্বল স্রোত আবার পেরু স্রোতও যায়, ঠিক আছে। আর এইখান দিয়ে যায়
একটা উষ্ণ স্রোত, যেটার নাম কি ব্রাজিল কারেন্ট। এটা কি ব্রাজিল কারেন্ট, ঠিক আছে, এটা ব্রাজিল সমুদ্র স্রোত। এটা হবে ফকল্যান্ড, ফকল্যান্ড স্রোত। এটা কি, এটা হলো হামবোল্ট স্রোত। আর এটা কি, পেরু স্রোত। ঠিক আছে, এই হামবোল্ট পেরু প্রায় একই, কিন্তু আমি দুটো দেখানোর জন্য আঁকলাম, প্রায় দুটো কাছাকাছি দিয়েই যায়। ঠিক আছে, তাহলে দক্ষিণ আমেরিকায় এই তিনটে স্রোতের নাম মনে রাখবে। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে যায় হামবোল্ট ফকল্যান্ড, এটা পূর্ব উপকূল, আর এটা পশ্চিম উপকূল। পূর্ব উপকূলে যায় ফকল্যান্ড আর ব্রাজিল স্রোত। ফকল্যান্ড একটা শীতল, এটাও শীতল, কিন্তু ব্রাজিলটা কি উষ্ণ স্রোত। আর হামবোল্ট পেরু দুটোই শীতল স্রোত। আর হামবোল্ট পেরু স্রোত সম্পর্কে বলি, এল নিনোতে এই দুটো স্রোত প্রভাব ফেলে। ঠিক আছে, বেশ। 39, নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে প্রভাবিত স্রোত কোনটা হবে? নিম্ন অক্ষাংশ মানে 90 ডিগ্রি থেকে উচ্চ অক্ষাংশের, নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত স্রোত। অর্থাৎ পৃথিবী যদি এটা কল্পনা করি, এটা হলো 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি। 0 ডিগ্রিকে বলা হয় নিম্ন অক্ষাংশ। নিম্ন অক্ষাংশ থেকে কোন স্রোত যাবে? নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে প্রবাহিত স্রোত কি হবে? উত্তর হবে উষ্ণ স্রোত। ঠিক আছে, উত্তর কি হবে? উষ্ণ স্রোত নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশের দিকে যায়। আর শীতল স্রোত, শীতল স্রোত আসে উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে। এরপরে 40, যে উপকূল দিয়ে ক্যানারি স্রোতটি প্রবাহিত হয় তা হলো কি? উত্তর হবে আফ্রিকা উপকূল। আফ্রিকা উপকূল দিয়ে ক্যানারি স্রোত প্রবাহিত হয়। আমি আফ্রিকা আঁকছি, দেখাচ্ছি কোথা দিয়ে যায়। এটা আফ্রিকা, এই আফ্রিকার এইখান দিয়ে যায়, যে এখান দিয়ে আফ্রিকার শীতল ক্যানারি স্রোত প্রবাহিত হয়। ঠিক আছে, আফ্রিকার এখান দিয়ে শীতল ক্যানারি স্রোত প্রবাহিত হয়। এটা কি? ক্যানারি স্রোত, ক্যানারি শীতল। আর আফ্রিকার চারপাশ দিয়ে কোন স্রোত যায় আমি দেখাচ্ছি। আর বাকিগুলো আফ্রিকার মাদাগাস্কারের এখান দিয়ে, এটা মাদাগাস্কার। ঠিক আছে, মাদাগাস্কারের এখান দিয়ে যায় একটা উষ্ণ স্রোত, এটা হলো উষ্ণ স্রোত। এটা হলো কি? এটা হলো আগুলহাস স্রোত। এটার নাম কি? উষ্ণ আগুলহাস, আগুলহাস। আর মাদাগাস্কারের এইখান দিয়ে যায় আর একটা স্রোত, সেটা কি? মোজাম্বিক, মোজাম্বিক, মোজাম্বিক স্রোত, এটাও উষ্ণ। ঠিক আছে, আর এইখানে আর একটা স্রোত যায়, সেটা হলো শীতল। এখান দিয়ে যায় শীতল স্রোত, তার নাম হলো কি? বেঙ্গুয়েলা, বেঙ্গুয়েলা। এটা মনে রাখবে, বেঙ্গু, বাংলায় লিখি ভালো হবে, বেঙ্গুয়েলা। ঠিক আছে, বেঙ্গুয়েলা স্রোতের জন্য এখানে আমাদের কালাহারি মরুভূমি তৈরি করেছে। এখানে আমাদের আছে কি? আফ্রিকার কালাহারি মরুভূমি এবং নামাবিয়া মরুভূমি, এখানে এই মরুভূমি তৈরি হয়েছে। অর্থাৎ শীতল স্রোত যেখান দিয়ে যাবে সেইখানে মরুভূমি তৈরি হতে পারে, তেমনি আফ্রিকাতেও তৈরি হয়েছে। বেশ, এরপরে 41 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে, যে সমুদ্রের জলে অধিকাংশ দ্রবীভূত পদার্থের উদ্ভব হয় কোথা থেকে? এটা বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে, কিন্তু তোমরা আরেকবার দেখেও নেবে। আমি উত্তর বলছি, সেটা হবে সমুদ্রের তলদেশ থেকে পদার্থ সব থেকে বেশি সমুদ্রে মেশে। ঠিক আছে, অনেকে বলতে পারে সামুদ্রিক পানির অবশেষ থেকে, কিন্তু আমার মতে এইটাই হবে সমুদ্রের তলদেশ থেকে। তাই তোমরা আমার উত্তরটা নিতে পারো, সমুদ্র তলদেশ থেকেই সব থেকে বেশি দ্রবীভূত পদার্থের উদ্ভব হয়। ঠিক আছে, বেশ। এরপরে আছে 42 নম্বর প্রশ্ন, 4 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সাগর জলের ঘনত্বের তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে কি হয়? বাড়তে থাকে। উত্তর হবে বাড়তে থাকে। ঘনত্ব তাপমাত্রা হ্রাসের সঙ্গে সঙ্গে কি হয়? বাড়তে থাকে। কি হবে? আমরা জানি যে 4 ডিগ্রি উষ্ণতায় সব থেকে বেশি পরিমাণে জলের ঘনত্ব হয়, সেই হিসাবে এই প্রশ্নটা দিয়েছে। ঠিক আছে, এখানে কনসেপচুয়াল মনে রাখবে, 4 ডিগ্রি তাপমাত্রায় আমরা জানি
যে সাগর জলের বা জলের ঘনত্ব সব থেকে বৃদ্ধি হয় বেশি, তাই এটা উত্তর হবে কি বাড়তে থাকবে। 43, সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করে নিম্নোক্তটি কোন উপাদানের উপর? মনে রাখবে, বিশেষ করে সমুদ্র জলের ঘনত্ব নির্ভর করে কোন উপাদানের উপর? বিশেষ করে হয় লবণতার উপর। লবণতা যত বেশি হবে তত সমুদ্র জলের ঘনত্ব কম বা বাড়বে। বেশ। 44, শৈবাল সাগরের বৈশিষ্ট্য নির্ধারিত হয় কি দ্বারা? শৈবাল সাগর কোথায় আছে? শৈবাল সাগর আছে, আমি দেখাচ্ছি, এটা হবে এক বিশেষ ধরনের সামুদ্রিক উদ্ভিদ। ঠিক আছে, এটা একটা গায়রও বলা হয়, গায়র, ঠিক আছে, বা জায়র, যাই হোক বলে, এটা বলা হয়। সেটা কোথায় আছে সেটা তোমাদের পরে একদিন ক্লাসে বলে দেবো, না আজকেই বলবো? বেশ, আজকেই বলে দিই। এই শৈবাল সাগর আমাদের তৈরি হয়েছে কোথায়? আটলান্টিক মহাসাগরে তৈরি হয়েছে। ঠিক আছে, এই আটলান্টিক মহাসাগরে এটাকে সারাগাসো সিও বলা হয়। ঠিক আছে, সারাগাসো সিও বলা হয়। এখানে একটা কি তৈরি হয়েছে? ঘূর্ণন তৈরি হয়েছে। কোন কোন স্রোত দ্বারা ঘূর্ণন তৈরি হয়েছে? আমি একটা ছবি আঁকছি, দেখো, এটাই শৈবাল সাগর। এটা হলো উত্তর আমেরিকা, মোটামুটি করে আঁকছি, উত্তর আমেরিকা। এটা হলো আফ্রিকা, আফ্রিকা এই জায়গা বরাবর। এটা হলো উষ্ণ উপসাগরীয় স্রোত। ঠিক আছে, এটা হলো ক্যানারি স্রোত। এটা হলো ক্যানারি স্রোত। আর এটা হলো উত্তর আটলান্টিক স্রোত। এই রকম করে উত্তর আটলান্টিক স্রোতটা আলাদা কালার দিই। এরকম করে এই জায়গাটা কি হয়? একটা ঘূর্ণন তৈরি হয়েছে। এই ঘূর্ণনটাকে বলা হয় কি সারাগাসো সি। এটা হলো উষ্ণ উপসাগরীয় স্রোত, এটা হলো ক্যানারি স্রোত। ঠিক আছে, আফ্রিকার সাইডে ক্যানারি স্রোত, উষ্ণ উপসাগরীয় স্রোত আর উত্তর আটলান্টিক স্রোত একসঙ্গে ঘূর্ণনের জন্য এখানে কি তৈরি করেছে আমি লিখছি, দেখো, সারাগাসো সি। সারগাসো সি। এইখানেই শৈবাল সাগর তৈরি হয়েছে। সমস্ত কিছু এখানে কি হয়? জমা হয় ঘূর্ণনের জন্য। ঠিক আছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এবং আফ্রিকার পশ্চিম উপকূলে সারাগাসো সি আছে। সমুদ্র স্রোত কোনটা কোনটা? উষ্ণ উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত এবং উত্তর আটলান্টিক স্রোত এখানে একটা ঘূর্ণন তৈরি করে। ঠিক আছে, এরপরে 45 নম্বর প্রশ্ন, যে কারণে সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়? মনে রাখবে, প্রতি সারি 5 সীমান্তে সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। প্রতি সারি 5 সীমান্তে সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। পৃথিবীর কোথায় সামুদ্রিক শৈলশিরা আছে? মনে রাখবে, আটলান্টিক মহাসাগরে আছে। আমি পাত সংস্থান তত্ত্বেও পড়িয়েছি, আজকে ভূমিকম্প পড়ানোর সময় পড়িয়েছি, দেখে নিও। ঠিক আছে, এরকম করে এই যে এই জায়গাটা ছবি আঁকা আছে, যখন আমি একবার দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা এরকম করে আছে সামুদ্রিক শৈলশিরা। এইখানে পাতটা এইদিকে যাচ্ছে আর এইদিকে যাচ্ছে, সেই কারণে এই বরাবর ম্যাগমা বেরিয়ে এসে এখানে সামুদ্রিক শৈলশিরা তৈরি করেছে। ঠিক আছে, বেশ। 46 নম্বর প্রশ্ন বলছে, সমুদ্রে প্রথম ইকো সাউন্ডারের ব্যবহার করা হয়। ইকো সাউন্ডার ব্যবহার করার উপযোগিতা হলো সমুদ্রের গভীরতা কতটা আছে না আছে এবং বিভিন্ন বিষয়বস্তু পর্যবেক্ষণ করার জন্য এই ইকো সাউন্ডার ব্যবহার করা হয়। এটা প্রথম ব্যবহার করা হয়েছিল কে কে করেছিল? জার্মান আটলান্টিক এক্সপিডিশনের সময়। জার্মান আটলান্টিক এক্সপিডিশনের সময়। আর এটা দ্য ডেপথ অফ দ্য আটলান্টিক ওশেন জানা হয়েছিল হারবার্ট গ্রুপ ডোরসে 1920 খ্রিস্টাব্দে এটা করেছিল। তাই উত্তর হবে জার্মান অভিযানে। ঠিক আছে, উত্তর হবে জার্মান অভিযানে। বেশ। 47 নম্বর প্রশ্ন কি বলছে? অনুরূপ গভীরতাযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলা হয়? সমুদ্রের অনুরূপ গভীরতাযুক্ত স্থানগুলোকে চিহ্নিত করা হয় আইসো বাদ দিয়ে, ইকুয়াল ডেপথ বিলো দ্য ওয়াটার সারফেস। ঠিক আছে, এটা ইকুয়াল ডেপথ নির্ণয় করা হয়
আইসোবাথ রেখা দ্বারা। ঠিক আছে, এরপরে আইসো হাইট দ্বারা কি করা হয়, ইকুয়াল রেনফল ওভার স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ সমান সময়ে সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসো হাইট বলা হয়। আইসো হেলিন মানে কি, সমুদ্রে সমান লবণাক্ততাযুক্ত অঞ্চলকে চিহ্নিত করা হয়, সমান লবণাক্ততাযুক্ত অঞ্চলকে চিহ্নিত করা হয় আইসো হেলিন দিয়ে। তারপরে আইসোক্লাইন বলতে কি বোঝায়, আইসোক্লাইন হলো সমান ম্যাগনেটিক ইনক্লাইনেশন, অর্থাৎ সেম ম্যাগনেটিক ইনক্লাইনেশন, সমান চুম্বক বিচ্যুতি অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেটাকে বলা হয় আইসোক্লাইন। সেম ম্যাগনেটিক ইনক্লাইনেশন অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যান্ড আর্থ সারফেস, অর্থাৎ চুম্বকীয় বিচ্যুতির সব জায়গায় যেখানে সমান, যে জায়গাগুলোকে সমান সেই জায়গাগুলোকে চিহ্নিত করা হয় বা যোগ করা হয় এই রেখা দ্বারা, চিহ্নিত নয় যোগ করা হয়, মনে রাখবে। বেশ, এরপরে আছে 48, গতিবেগ মাপার, বায়ুর গতিবেগ মাপার একক নট বলতে বোঝায় 1 নটিক্যাল মাইল। 49, ভারত মহাসাগরে স্রোতের নিয়মিত দিক পরিবর্তনের কারণটির জন্য দায়ী, মনে রাখবে মৌসুমী বায়ু। এটা যদি আমি ভারত ধরি, ভারতের শীতকালে বায়ু প্রবাহ হয় উত্তর পূর্ব দিক থেকে। ঠিক আছে, উত্তর পূর্ব দিক থেকে শীতকালে বায়ু প্রবাহিত হয়, শীত। আর গ্রীষ্মকালে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম দিক থেকে, উত্তর পূর্ব মৌসুমী বায়ু গ্রীষ্ম বা বর্ষাতে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাই এইখানে স্রোতের কি হয়, দিক পরিবর্তন হয়, ভারতে মহাসাগরে মৌসুমী বায়ু প্রবাহের জন্য সমুদ্রের স্রোত পরিবর্তন হয়। লাস্ট প্রশ্ন আমাদের কি আছে, যে উইলি উইলি হলো কি, উইলি হলো একটা ক্রান্তীয় ঘূর্ণবাদ, উত্তর পশ্চিম অস্ট্রেলিয়াতে দেখা যায়। ঠিক আছে, উইলি হুইলি হলো ক্রান্তীয় ঘূর্ণবাদ, যেটা অস্ট্রেলিয়াতে এর নাম। তারপরে ক্যারিবিয়ান সাগরে এই ঘূর্ণিঝড়ের নাম কি, হ্যারিকেন। তারপরে আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের নাম কি, টর্নেডো। ঠিক আছে, তারপরে জাপান সাগরে টাইফু আর চীন সাগরে টাইফুন। আমরা যখন জলবায়ু চ্যাপ্টার করব তখন এইগুলো আলোচনা করব। তবে আজকের জন্য এইটুকুই। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পর্যবেক্ষণ করো, কোনগুলো পরীক্ষায় পড়তে হবে সেইগুলো খুব সহজেই বুঝতে পারবে। অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই, সময় খুব কম, দ্রুততার সঙ্গে একটা ধারণা তৈরি করতে হবে সিলেবাসে, আর কেমন প্রশ্ন আসবে সেই অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, এরপরে আমরা আরও প্রশ্ন আছে, এই প্রশ্নতে 51 থেকে 100টা করব, সেখানে কিছু প্র্যাকটিক্যালের প্রশ্ন আসবে বা পুরোটাই করে নেব 150টা প্রশ্ন। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনে ভূগোল বিষয়ে সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাসগুলো করার জন্য। ঠিক আছে, কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাই তোমরা কমেন্ট বক্সে যা জানাবে আমাকে সেইগুলোই অনুপ্রেরণা দেবে নতুন প্রশ্ন এবং ক্লাস করানোর জন্য। তবে ভালো থেকো, দেখা হচ্ছে কালকে আমরা পড়ব পর্বত সৃষ্টির বিভিন্ন তত্ত্ব কি কি আছে, এবং প্রাচীন যুগ মানে বলতে চাইছি যখন বিজ্ঞান তৈরি হয়নি তখন থেকে পর্বত সৃষ্টির যে ধারণাগুলো ছিল সেইগুলো সম্পর্কে আবার বর্তমান পর্যন্ত, অর্থাৎ পূর্ব প্রি সায়েন্টিফিক পিরিয়ড থেকে মডার্ন সায়েন্টিফিক এজ পর্যন্ত পর্বত সৃষ্টির যে বিভিন্ন তত্ত্বগুলো ছিল সেইগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, বেশ, আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।